ক্যারিবিয়ান সাগরের মাঝখানে ছুটির আনন্দ এক মুহূর্তে পরিণত হয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে। এক রহস্যময় বিপর্যয়ে সমুদ্র সরে যায়, পৃথিবীর নিয়ম বদলে যায়, আর একটি পরিবার আটকে পড়ে অজানা মৃত্যুর মুখোমুখি। বেঁচে থাকার লড়াই, অদ্ভুত প্রাণী আর প্রকৃতির প্রতিশোধ। আজকের গল্পে দেখুন মানুষ কতদূর যেতে পারে শুধুমাত্র টিকে থাকার জন্য। ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়টে করে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেয়। আরাম করতে করতে সে হঠাৎ কিছু একটা অদ্ভুত অনুভব করে, কিন্তু আশেপাশে কিছুই দেখা যায় না। তাই সে ভাবে হয়তো এটা তারই ভুল। কয়েক সেকেন্ড পর আবার সেই অদ্ভুত অনুভূতিটা হয়। এবারও কিছু চোখে পড়ে না, কিন্তু এবার সে ভয় পেয়ে যায় এবং ইয়টের দিকে সাঁতরে যেতে শুরু করে। হঠাৎ করে কেউ যেন তার পা ধরে টানতে থাকে, আর জুলিয়া জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু তার মেয়ে ক্যাসি তখন হেডফোনে গান শুনছিল, তাই সে কিছুই শুনতে পায় না। স্বামী টম আর ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল। জুলিয়া জলের ওপর ভেসে থাকার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তার মুখে জল ঢুকে যাওয়ায় চিৎকার করাও কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টমের মনে হয় অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখছে না। সে ইয়টের ওপর তাকে খুঁজতে থাকে এবং তখনই দেখে যে তার স্ত্রী বিপদের মধ্যে পড়েছে। সে বাচ্চাদের ডাক দেয়, ইয়টটা সেই দিকে নিয়ে যায় এবং নিজেও জলে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ফেলে এবং দুজনে সাথে ইয়টের দিকে এগোয়। বাচ্চারা দুজনকে টেনে ওপরে তোলে। পরিবারের সবাই মিলে জুলিয়াকে এরপর সামলে নেয়। তবে জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণেই এমনটা হয়েছিল। রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে। তখন ক্যাসির বয়ফ্রেন্ডের ফোন আসে। সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের ওপর বড় বড় কালো মেঘ জমে গেছে। হঠাৎ কলটা গ্লিচ করে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি এই কথা পরিবারকে জানাতে আসে, কিন্তু টম বলে হয়তো স্থলভাগ থেকে দূরে থাকার কারণে সিগন্যাল দুর্বল। ঠিক তখনই সবাই একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে তিমি মাছের একটি দল পাশ দিয়ে চলে যাচ্ছে। টম বুঝিয়ে বলে তিমি মাছ সবসময় পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ করে ইয়টটি জোরে দুলে ওঠে এবং বেন পড়ে যায়। টমের চিন্তা হয় ইয়টের কোনো ক্ষতি হয়েছে কিনা, তাই সে ডুব দিয়ে নিচে গিয়ে পরীক্ষা করতে যায়। কিছুক্ষণ পরে সে আবার জলের উপর উঠে আসে, কিন্তু তার কাঁধে বড় একটি গভীর ক্ষত দেখা যায়। জুলিয়া সঙ্গে সঙ্গে তার ক্ষত সেলাই করে দেয়। টম জানায় জলের নিচে তার মনে হচ্ছিল যেন তার পেছনে কোনো বিশাল আকারের জীব আছে, কিন্তু সে ঘুরে তাকাতে প্রপেলারের সঙ্গে লেগে কেটে যায়। সে বলে যে জিনিসটাই ছিল সেটা খুবই বড়। টম ইয়টের অনেক ক্ষয়ক্ষতিও দেখতে পায়, তাই তাদের সাহায্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে। ক্যাসি ফোনের সিগন্যাল খোঁজে, কিন্তু কোনো কিছুই কাজ করে না। ঠিক তখনই ক্যাসির চোখে একটি অদ্ভুত জীব ধরা পড়ে, আর সে চিৎকার করে ওঠে, কিন্তু আসলে সেটা ছিল বেন। সে মুখে মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়টটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু শব্দ এতটাই অস্পষ্ট যে কিছুই বোঝা যায় না। টম পরিবারকে জানায় তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও জল বাকি আছে, আর এখন তাদের কোনো মাছ ধরা নৌকার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রেডারে কিছু একটা ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে আসে এবং বিস্ময়ের সঙ্গে দেখে অসংখ্য উল্কাপিণ্ড আকাশ থেকে পড়ে যাচ্ছে। যেখানে যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড তাদের কাছেই জলে এসে পড়লে টম সঙ্গে সঙ্গে ইয়ট চালানোর চেষ্টা শুরু করে। ইঞ্জিন কোনো রকমে চলতে শুরু করে, কিন্তু ঠিক তখনই আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকায় আঘাত হানে। ভয় পরিবার একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। তখনই টম বুঝতে পারে আকাশ থেকে আসা আগুনের গোলাগুলো আসলে কোনো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। সেই মুহূর্তে বেন দেখে যে ইয়ট থেকে ধোঁয়া বেরোচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চিত হয় যে ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হাওয়া আরও তীব্র হতে শুরু করলে পরিবার ইয়টের ভেতরে আশ্রয় নেয়। এই বিষয়টা তারা খেয়ালই করে না যে কম্পাসটি খুব দ্রুত ঘুরছে। ইয়টটি প্রবলভাবে দুলতে থাকে। বেন আবার পড়ে যায় এবং এবার সে আঘাতও পায়। বিশাল ঢেউ দ্রুত গতিতে ইয়টের গায়ে আছড়ে পড়তে থাকে। টম কষ্ট করে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। টম দ্রুত পাওয়ার বক্সের বোতাম চাপলে আবার আলো জ্বলে ওঠে। সেই সময় বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়ার মাথা ঘুরতে শুরু করে। এদিকে ক্যাসি সিঙ্কের কাছে গিয়ে বমি করে দেয়। টম বারবার রেডিও চালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সিগন্যাল পায় না। হঠাৎ একটি তীক্ষ্ণ উচ্চ পিচের শব্দ শোনা যায় এবং অন্যদিকে বাতাস আরও শক্তিশালী হয়ে ওঠে। জুলিয়ার দরজাগুলো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং প্রবল বাতাস জানালাগুলো ভেঙে ফেলতে শুরু করে। টম একটি ফ্লেয়ার জ্বালায়, আর কিছুক্ষণের মধ্যেই চারপাশে অন্ধকার নেমে আসে। পরদিন সকালে পরিবারটি সেই সব ধাক্কা নিয়ে জেগে ওঠে। তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়টটি প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছিল। বাইরে বেরিয়ে তারা দেখে সমুদ্রের জল আশ্চর্য রকমভাবে উধাও হয়ে গেছে এবং ইয়টটি এখনো মাটির ওপর আটকে রয়েছে। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়।
ক্যাসি আবার সিগন্যাল চেক করে, কিন্তু নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ। টম কম্পাস পরীক্ষা করে দেখে যে সেটি উল্টো দিকে ঘুরছে। এমন ঘটনা শেষবার ঘটেছিল প্রায় 7 লক্ষ বছর আগে। ক্যাসির মনে হতে থাকে তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে আর সে পুরোপুরি ভেঙে পড়ে। জুলিয়া তাকে বোঝাতে এলে ক্যাসি তাকে দূরে সরিয়ে দেয়। জুলিয়া ও টম বেঁচে থাকা সরঞ্জামগুলো গুছিয়ে দেখে। বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সঙ্গে বেঁধে দেয় এই ভেবে হয়তো কোনো বেঁচে থাকা মানুষ দেখলে চোখে পড়বে। টম আবার রেডিও চালানোর চেষ্টা করে, আর এবার একটি লোকের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। তার নাম হলো নাও। সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনটিও স্থলের ওপর আটকে গেছে। নাও নিশ্চিত করে যে চৌম্বকীয় মেরুগুলো উল্টে গেছে, যার ফলে সমুদ্র পেছনে সরে গেছে এবং স্থলভাগ ডুবে গেছে। সে বলে এখনো পর্যন্ত সে আর কোনো জীবিত থাকা মানুষকে দেখেনি, আর সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে গেছে। সে আরও জানায় চৌম্বকীয় মেরুগুলো আবার উল্টে যাবে এবং হয়তো 1 সপ্তাহের মধ্যেই সমুদ্র ফিরে আসবে। সে পরিবারটিকে সতর্ক করে বলে যতটা সম্ভব উঁচু জায়গায় উঠে যেতে, কারণ জল ফিরে এলে তা ভীষণ বিপজ্জনক হবে। সে বলে দুর্ঘটনায় তার সঙ্গী মারা গেছে এবং সাবমেরিনে মাত্র 3 জনেরই জায়গা আছে। জুলিয়া আর টম তাকে অনুরোধ করে বলে অন্তত তাদের বাচ্চাদের বাঁচিয়ে নিতে। সে তখন তাদেরকে নিজের কোঅর্ডিনেটস দিয়ে দেয়। টম হিসেব করে দেখে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে 2-3 দিন সময় লাগবে। সে পরিবারকে বলে আজ রাতটা ভালো করে বিশ্রাম নিতে। আগামীকাল সকালে তারা আবার রওনা দেবে। পরদিন সকালে পরিবারটি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, ঠিক তখনই টম কাছে কিছু একটা নড়তে দেখে। সে দেখতে পায় 1 পা খোঁড়া একজন লোক দাঁড়িয়ে আছে। তার হাতে একটি হারপুন আর সঙ্গে একটি কুকুর, যে ক্রমাগত ঘেউ ঘেউ করছে। টম তার কাছে গিয়ে তাকে একটি জলের বোতল দেয়, কিন্তু লোকটি এমন এক ভাষায় কথা বলে যা টম বুঝতেই পারে না। জল খাবার পর হঠাৎ সেই অচেনা লোকটি টমের মাথায় বোতল দিয়ে আঘাত করে এবং তার মুখে সজোরে লাথি মারে। জুলিয়া ভয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। লোকটি ইতিমধ্যেই টমের পেটে হারপুন ঢুকিয়ে দিয়েছে। টম কয়েক মুহূর্ত যন্ত্রণায় ছটফট করে, তারপর সে টমের গলাও কেটে দেয়। এরপর লোকটি জুলিয়ার পেছনে ধাওয়া করে এবং তার দিকে হারপুন ছুঁড়ে মারে, যার ফলে জুলিয়ার কাঁধে আঘাত লাগে। ব্যথা সহ্য করতে করতে জুলিয়া ইয়টের ভেতরে ঢুকে দৌড়ে বাচ্চাদের লুকিয়ে পড়তে বলে। সে দরজা লক করে দেয়। ক্যাসি আর বেন সোফার পেছনে লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের হাতে একটি ফ্লেয়ার গান তুলে দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। লোকটি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে এবং শেষ পর্যন্ত ভেতরে ঢুকে পড়ে। প্রথমে সে কিছু খাবার তুলে নেয়, তারপর ইয়টের ভেতরে এদিক ওদিক খুঁজতে থাকে। এরপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু সে ধীরে ধীরে বেরোতে গেলে তার কুকুরটি তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি ঝাঁপিয়ে পড়তে জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে আসে এবং নিজের কুকুরের মৃতদেহ দেখে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। এই সুযোগে জুলিয়া ইয়টের অন্য দিক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু লোকটি আগেই সেখানে পৌঁছে যায়। সে জুলিয়াকে ধরে সজোরে ঘুষি মারে, ফলে সে নিচে পড়ে যায়। ঠিক তখনই ক্যাসি বাইরে বেরিয়ে ফ্লেয়ার গান ছোড়ে, যা সোজা সেই লোকটির গায়ে গিয়ে লাগে। সে আগুনে জ্বলে ওঠে এবং ইয়টের ভেতর আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। বাচ্চারা সঙ্গে সঙ্গে দৌড়ে পালায়, কিন্তু জুলিয়া আবার ফিরে আসে। সে লোকটিকে একটি লাথি মেরে ফেলে দেয়। ম্যাপ আর ব্যাগ দুটোই তুলে নিয়ে সেখান থেকে তারা পালিয়ে যায়। বেন আর ক্যাসি তাদের বাবার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। জুলিয়াও তাদের পাশে বসে পড়ে, আর 3 জন মিলে চোখের জলে টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়ট থেকে বেরিয়ে আসে, আর পরিবারটি আবার দৌড়াতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর তারা একটি ছোট ঝর্ণার কাছে গিয়ে থামে একটু বিশ্রাম নেওয়ার জন্য। ক্যাসির মনে হয় হয়তো সেই পাগল লোকটি তাদের কাছে বেলুন দেখে এসেছিল। এটা মনে করে বেন নিজেকে দোষী ভাবতে শুরু করে। জুলিয়া তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই এবং সবাইকে এগিয়ে চলতে বলে, কারণ লোকটি এখনো তাদের পেছনে রয়েছে। পথে একটি ছোট পুকুরের পাশে বেন একটি মৃত হ্যামারহেড শার্ক দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই জুলিয়া খেয়াল করে সেই লোকটি আবার তাদের খুব কাছে চলে এসেছে। সবাই দৌড় দেয় এবং একটি বালিয়ারের নিচে পড়ে যায়। সেখানে তারা বিষাক্ত বর্জ্য পদার্থ দেখতে পায়। পরিবারটি সাবধানে সেগুলো পার হয়ে যায় এবং মনে হয় তারা অবশেষে লোকটির হাত থেকে বেঁচে গেছে। হাঁটতে হাঁটতে তারা বড় বড় মৃত সামুদ্রিক প্রাণী আর সমুদ্রের তলায় জমে থাকা অসংখ্য প্লাস্টিক দেখতে পায়। বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করলে জুলিয়া বুঝে যায় যে সে ডিহাইড্রেশনের শিকার হতে চলেছে। কিছুক্ষণ চলার পর তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায়। ভেতরে কিছু নড়াচড়া দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সেগুলো ছিল কয়েকটি পাখি। পরিবারটি সিদ্ধান্ত নেয় রাতটা তারা এখানে এই বিমানের ভেতরই কাটাবে। তারা অল্প কিছু স্ন্যাক ভাগ করে নেয়। রাতের মাঝামাঝি ক্যাসি বিমানের ভেতর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি পেছন থেকে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু হঠাৎ জুলিয়া পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছুরি চালিয়ে তাকে
মেরে ফেলে। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। পরদিন সকালে দেখা যায় লোকটির মৃতদেহের ওপর পোকামাকড় জমে গেছে। পরিবারটি লক্ষ্য করে যে তার শরীর জুড়ে অনেক কামড়ের দাগ রয়েছে। এর মানে এই এলাকায় কোনো ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে। তারা যখন সেখান থেকে চলে যায় তখন লোকটির মুখের ভেতর থেকে একটি কাঁকড়া বেরিয়ে আসে। কয়েক ঘন্টা চলার পর জুলিয়া আর ক্যাসি এক জায়গায় দাঁড়িয়ে মানচিত্র খুলে দেখছিল, কিন্তু বেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। জুলিয়া চিৎকার করে বেনকে থামতে বলে, কিন্তু বেন ধীরে ধীরে একটি পুকুরের দিকে এগিয়ে যায়। জুলিয়া সঙ্গে সঙ্গে তাকে আটকে বোঝায় যে এই পুকুরের জল খাওয়াটা নিরাপদ নয়। রোদ খুব তীব্র হয়ে ওঠায় পরিবারটি কাপড় দিয়ে মাথা ঢেকে নেয়। প্রচন্ড রোদে বেনের মাথা ঘুরতে শুরু করে। ঠিক তখনই তারা কয়েকটি পুরনো চেয়ার খুঁজে পায়, আর জুলিয়া ও ক্যাসি সেগুলো দিয়ে একটি অস্থায়ী আশ্রয় বানিয়ে ফেলে। জুলিয়া বেনকে একটি ইনজেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা রাতটা এখানেই কাটাবে। সকালে একটি অদ্ভুত শব্দে জুলিয়ার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে তারা দেখে অসংখ্য কাঁকড়ার একটি বিশাল দল তাদের দিকে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে বাচ্চাদের সঙ্গে নিয়ে সেখান থেকে দৌড়তে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো জাহাজ দেখতে পায়। সেখানে 3 জন ক্রু মেম্বার জীবিত ছিল। তাদের মধ্যে একজন মহিলা সাহায্য করতে চায়, কিন্তু বাকি 2 জন রাজি হয় না। তারা পরিবারটিকে বাইরে রেখে কন্টেনার বন্ধ করে দেয়। এরই মধ্যে কাঁকড়াগুলো তাদের খুব কাছে চলে আসে। জুলিয়া বাচ্চাদেরকে নিয়ে কন্টেনারের উপরে উঠতে সাহায্য করে। এরপর বাচ্চারা তাকে টেনে উপরে তোলে। অন্যদিকে কন্টেনারে একটি ছিদ্র দিয়ে অনেক কাঁকড়া ভেতরে ঢুকে পড়ে। তখন ক্রু মেম্বাররা প্রাণ বাঁচাতে কাঁকড়াগুলোর ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু কাঁকড়াগুলো তাদের ওপর পুরোপুরি চড়াও হয়ে যায় এবং দুজনকে মেরে ফেলে। শেষ মানুষটি ছাদের একটি গর্ত পর্যন্ত পৌঁছাতে পারলেও কাঁকড়াগুলো তাকে টেনে নিচে নিয়ে যায় এবং পরে সেও মারা যায়। জুলিয়া নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দেয় এবং অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলে সে নিজেকে একটি বালুঝড়ের মাঝখানে একা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। একটি মৃত মহিলার অস্ত্র তুলে নিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে ক্যাসি ফিরে আসে এবং জানায় যে সে আর বেন সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে পায়নি। তারপর দুজন বেনের সঙ্গে দেখা করে যে একটি খোলা কন্টেনার খুঁজে পেয়েছে। ঝড় থামা পর্যন্ত তারা এখানেই থাকতে পারবে। ঝড় থামার পর তারা আরেকটি কন্টেনার খুঁজে পায় যার ভেতরে অনেক জলের বোতল ছিল। মৃতদেহগুলো পরীক্ষা করতে গিয়ে তারা একটি রেডিও আর একটি বন্দুকও পেয়ে যায়। জুলিয়া রেডিওতে নাওয়ের সঙ্গে যোগাযোগ করে জানায় যে মানচিত্রটি হারিয়ে গেছে। এর উত্তরে নাও বলে তাদের উপর আর্থ্রোপয়েডরা আক্রমণ করেছিল। ওরা এখন এই এলাকার জীব যারা অতিরিক্ত অক্সিজেনের কারণে পুরোপুরি পাগল হয়ে গেছে। নাও পরিবারটিকে তাড়াতাড়ি করতে বলে, কারণ তার যন্ত্রপাতি হিসাব করে দেখিয়েছে যে সমুদ্র প্রত্যাশার চেয়েও দ্রুত ফিরে আসবে এবং তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। সে একটি ফ্লেয়ার ছোড়ে আর পরিবারটি সেই দিকে হাঁটা শুরু করে। দীর্ঘ পথ হাঁটার পর তারা অবশেষে কাছেই সাবমেরিনটি দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছতে হলে তাদের একটি বড় পাথুরে পথ পার হতে হবে। তারা সেই পথ দিয়ে এগোতেই চারপাশের দেওয়াল কাঁপতে শুরু করে, উপর থেকে পাথর খসে পড়ে এবং এক ভয়ঙ্কর ভূমিধস নেমে আসে। জুলিয়া সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের একপাশে ঠেলে সরিয়ে দেয় এবং নিজেও পেছনে সরে যায় যাতে কেউই পিছিয়ে না যায়। এখন তাদের মাঝখানে একটি পাথরের দেওয়াল দাঁড়িয়ে গেছে। জুলিয়া বাচ্চাদের বলে তারা যেন তাকে ছাড়াই সামনে এগিয়ে যায়, কিন্তু ক্যাসি রাজি হয় না। সে জোর দিয়ে বলে যে তার মাকে ওঠার চেষ্টা করতেই হবে। অনেক তর্ক বিতর্ক আর চিৎকারের পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে পরে সে নিজেই বাচ্চাদের খুঁজে নেবে। বাধ্য হয়ে ক্যাসি তার ভাইকে টেনে সামনে নিয়ে যায়। বাচ্চারা পাথুরে পথ বেয়ে সাবমেরিনের দিকে দৌড়ায়, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে নাও রক্তে ভেজা অবস্থায় বাইরে পড়ে আছে। ভাইকে সাবমেরিনের ভেতর রেখে ক্যাসি তার মা জুলিয়াকে আনতে চলে যায়। এদিকে জুলিয়া কাঁকড়াগুলোকে এগিয়ে আসতে দেখে গুলি চালাতে শুরু করে। সে কয়েকটি কাঁকড়াকে মেরেও ফেলে, কিন্তু দলটি এত বড় ছিল যে সবার সঙ্গে লড়াই করা তার একার পক্ষে প্রায় অসম্ভব। ঠিক তখনই ক্যাসি দেওয়ালের উপর দিয়ে হাত বাড়িয়ে দেয়। আহত পা নিয়েও জুলিয়া দ্রুত ওপরে উঠতে শুরু করে। এরপর তারা দুজন একসঙ্গে সাবমেরিনের দিকে দৌড়ায়। ওইদিকে বেন আগেই সাবমেরিনের উপরে দাঁড়িয়ে গুলি চালাতে থাকে যাতে কাঁকড়াগুলো ব্যস্ত থাকে যতক্ষণ না পর্যন্ত পরিবারটি ওপরে উঠতে পারে। কাঁকড়াগুলো সাবমেরিনের গায়ে পৌঁছতেই সেটি সাবমেরিনকে খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে গুলি চালিয়ে যেতে থাকে যতক্ষণ না বাচ্চারা ভেতরে ঢুকে পড়ে। তারা নিরাপদে ঢুকে গেলে জুলিয়া বুঝতে পারে গুলি শেষ হয়ে গেছে। সে বন্দুকটি কাঁকড়াগুলির দিকে ছুঁড়ে ফেলে এবং বাচ্চাদের সঙ্গে ভেতরে ঢুকে পড়ে। সাবমেরিনের হ্যাচটি ভালো করে লক করে দেয় এবং জানালা দিয়ে দেখে অসংখ্য কাঁকড়া সাবমেরিনের চারপাশে ঘিরে রয়েছে। ঠিক সেই মুহূর্তে সমুদ্র ফিরে আসে। তিনজনই সঙ্গে সঙ্গে নিজেদের আসনে বসে সিট বেল্ট বেঁধে একে অপরের হাত শক্ত করে ধরে। প্রবল ঢেউ সাবমেরিনটিকে জোরে জোরে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে শুরু করে। এর ফলে জুলিয়ার চোখের সামনে পুরো যাত্রার নানা দৃশ্য ভেসে উঠতে
থাকে এবং পুরো পরিবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান আবার ফিরে আসে এবং নিজেদেরকে বেঁচে থাকতে দেখে স্বস্তি ও আনন্দে মন ভরে ওঠে। তারা হ্যাচ আনলক করে বাইরে বেরিয়ে আসে এবং দেখে ঢেউ সাবমেরিনটিকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরের ভেতর এনে ফেলেছে। অর্থাৎ বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার এখনো আশা রয়েছে। আর এখানেই গল্পটি শেষ হয়। এই গল্প আমাদের শুধু এক পরিবারের বেঁচে থাকার লড়াই দেখায় না, বরং মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে খেলা করলে একদিন প্রকৃতি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রযুক্তি, শক্তি বা বুদ্ধি সবই অর্থহীন হয়ে যায় যখন পৃথিবীর নিয়ম বদলে যায়। শেষ পর্যন্ত মানুষ বাঁচে শুধু সাহস, একতা আর ভালোবাসার জোরে। প্রশ্ন একটাই, যদি এমন বিপর্যয় সত্যিই আসে, আমরা কি প্রস্তুত তার মোকাবিলা করতে? আশা করি আপনাদের আজকের এই গল্পটা ভালো লেগেছে। যদি এমন রহস্যময় গল্প পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেল রূপালী গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। মন্তব্য করে জানাতে পারেন আপনার প্রিয় মুহূর্ত কোনটি ছিল। ধন্যবাদ, দেখা হবে পরের গল্পে।